আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনার ভয়াল ছোবল রাজশাহীতে, এক মাসে 405 জনের মৃত্যু, হাসপাতাল বেড, অক্সিজেনের মারাত্মক সংকট। বিধিনিষেধ ভেঙে রাজধানীতে বাড়ছে যানবাহন ও মানুষের চলাচল, লকডাউন বাড়ল 14 জুলাই পর্যন্ত। শহরে মডার্না, গ্রাম পর্যায়ে সিনোফার্মের টিকা দেওয়া হবে আগামী সপ্তাহ থেকে, বয়স সীমা 35 বছর। এবং পেরুকে 1-0 গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রাজশাহীতে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। করোনা উপসর্গ নিয়ে শুধুমাত্র জুনেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 405 জন মারা গেছেন। মে মাসে এই সংখ্যা ছিল 124 জন। রাজশাহী থেকে সুজাউদ্দিন ছোটনের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত্যু এখন নিয়মিত ঘটনা। অসচেতনতার কারণে প্রায় প্রতিদিনই বাড়ছে এই সংখ্যা। গ্রামে কিন্তু ব্যাপক হারে এই রোগটা ছড়ায় গেছে, কিন্তু তাদের মাঝে এই রোগের সচেতনতাটা একদমই নেই। লকডাউনটা কিন্তু আমরা শহর ভিত্তিক, গ্রামে কিন্তু এখন ভাবে পৌঁছায়নি, যার ফলে আমাদের ইনফেকশন রেটটা বেড়ে যাচ্ছে। প্রাণঘাতী এই ভাইরাসে গড়ে প্রতিদিন হাসপাতালটিতে মারা যাচ্ছেন 10 জন। এ অবস্থায় মরদেহ দাফন নিয়েও দেখা দিচ্ছে জটিলতা। সংক্রমণের আশঙ্কায় দাফন কাজে অংশ নিতে অনীহা প্রকাশ করছেন অনেকে। আমার মা 20 তারিখ থেকে উনি 25 তারিখের দিন অত্যন্ত গুরুতর অসুস্থ বোধ করেন, আর 26 তারিখে উনি ইন্তেকাল করেন। একদিন 22 ছিল, 6 দিন হয়ে আইসিতে আছে। স্ত্রীর পাশে বসছি না, আমরা এই কষ্ট করে মনে একটা শান্তি পাই। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, প্রশাসনিক অদক্ষতার কারণে করোনা পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। প্রথম থেকেই আমরা কিন্তু যে সচেতনতা আমাদের নেওয়া উচিত ছিল, যে মেজারগুলো নেওয়া উচিত ছিল, সেটা কিন্তু আমরা পরিপূর্ণভাবে নিতে পারি নাই। কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করতে না পারলে হাসপাতালে বেড ও অক্সিজেন সংকট মারাত্মক আকার ধারণ করতে পারে বলেও মনে করেন তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। করোনার ছোবলে প্রাণ হারানো মানুষের সংখ্যা এখনও কমেনি। গত 24 ঘন্টায় সারা দেশে আরও অন্তত 76 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে অন্তত 19 জন মারা গেছে। মৃতদের মধ্যে করোনা পজিটিভ 4 জন, উপসর্গ ছিল 15 জনের। করোনার নতুন হটস্পট হয়ে উঠেছে কুষ্টিয়া। এই জেলায় 17 জনের মৃত্যু হয়েছে একদিনে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বরিশাল বিভাগে করোনা পজিটিভ 8 জন ও উপসর্গে 2 জন সহ মোট 10 জনের মৃত্যু হয়েছে। বন্দরনগরী চট্টগ্রামে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে 9 জন। চাঁপাইনবাবগঞ্জ ও নোয়াখালীতে করোনায় 4 জনের মৃত্যু হয়েছে। শেরপুরে উপসর্গ নিয়ে এক ব্যবসায়ী মারা গেছে। করোনা পজিটিভ 4 জনের মৃত্যু হয়েছে কুমিল্লায়। ঠাকুরগাঁয়ে 5 জন মারা গেছে। নেত্রকোনায় 1 জনের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে মারা গেছে 6 জন। দর্শক, নারায়ণগঞ্জ থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি আব্দুস সালাম। নারায়ণগঞ্জের একমাত্র করোনা হাসপাতাল হিসেবে পরিচিত 300 বেড হাসপাতাল, সেখানে কিন্তু 10টি আইসিইউ বেড আছে। এই 10টি আইসিইউ বেডে কিন্তু পরিপূর্ণ। একইভাবে ওই হাসপাতালে 70টি করোনা রোগী চিকিৎসার জন্য বেড রয়েছে। এই 70টি বেডের মধ্যে আজকে পর্যন্ত 65টি বেড পরিপূর্ণ রয়েছে। নারায়ণগঞ্জে গত এক সপ্তাহে কিন্তু প্রায় 500 রোগী শনাক্ত হয়েছে। এদিকে নারায়ণগঞ্জে লকডাউনের পরিস্থিতি যদি আমরা দেখি, যে এখানে কিন্তু শিল্পাঞ্চল হিসেবে লকডাউন যেভাবে পালন করার কথা ছিল সেভাবে কিন্তু মানুষ পালন করছে না। সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিডিআর, আনসার মোতায়েন করা হলেও শহরের পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। করোনা সংক্রমণ প্রতিরোধে দেশ জুড়ে সর্বাত্মক লকডাউনের 6ষ্ঠ দিন আজ। লকডাউনের কড়াকড়ির মধ্যেও ধীরে ধীরে রাজধানীর রাস্তায় বাড়ছে যানবাহন ও মানুষের চলাচল। অনেকেই মানছেন না বিধিনিষেধ। দর্শক, এই মুহূর্তে বনানীতে আছেন সহকর্মী আপেল মাহমুদ। আপেল, আজ কেমন দেখছেন রাজধানীর পরিস্থিতি? করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার যে
কঠোর লকডাউন ঘোষণা করেছে এবং যে বিধিনিষেধগুলো আরোপ করেছে, আসলে রাজধানীর যে প্রধান সড়কগুলো আছে এগুলো দেখে আসলে বোঝার উপায় নেই আসলে লকডাউন চলছে কিনা। কারণ আমি যদি একটু পিছনে দেখানোর চেষ্টা করি যে আসলে যে সড়কগুলো আছে সড়কগুলোতে দেখবেন যে বিধিনিষেধ অনুসারে যে যন্ত্রচালিত যানবাহন চলতে পারবে না জরুরি সেবার পরিবহন ছাড়া। কিন্তু আজকে সড়কগুলোতে দেখলে দেখা যাবে যে সব ধরনের ব্যক্তিগত পরিবহন কিন্তু সড়কে নেমে গেছে এবং এক কথায় বলা চলে যে বাস ছাড়া সব ধরনের ব্যক্তিগত যানবাহন কিন্তু সড়কে, এবং সড়কে এক ধরনের কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে এবং যে ব্যক্তিগত পরিবহনগুলো নিয়ে যারা বেরিয়েছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের কাজের ওসিলা দিচ্ছেন। কেউ বলছেন যে তারা তাদের ব্যক্তিগত কাজে বেরিয়েছেন, কিন্তু যেসব যুক্তি দেখাচ্ছেন সেই যুক্তিগুলো কিন্তু ওইভাবে গ্রহণযোগ্য না। আর হচ্ছে যে এখানে যে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা আছেন সকাল 8টা থেকে কিন্তু চেকপোস্টগুলোতে ট্রাফিক পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা আছে তারা কিন্তু দায়িত্ব পালন করছেন এবং গাড়িগুলো চেক করছেন। যাদের বিরুদ্ধে অভিযোগ পাচ্ছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন। আর এর পাশাপাশি আরেকটু বলে রাখি যে এই প্রধান সড়কের পাশাপাশি যে অলিগলি যেগুলো আছে বিভিন্ন পাড়া মহল্লা সেগুলোর চিত্র কিন্তু আরও খারাপ। সেগুলোতে বিভিন্ন অজুহাতে ঘর থেকে বের হওয়ার নিষেধাজ্ঞা থাকলে বিভিন্ন অজুহাতে কিন্তু মানুষ ঘর থেকে বের হচ্ছে এবং এক ধরনের ভিড় বলা চলে এই অলিগলির রাস্তাগুলোর ভিতরেও। এই ছিল এখানকার সর্বশেষ। শারমিন। আপেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, মহাখালী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আপেল মাহমুদ। করোনা মহামারী নিয়ন্ত্রণে চলমান লকডাউন বা বিধিনিষেধের মেয়াদ আরও 1 সপ্তাহ বাড়িয়েছে সরকার। এতে আগের সব নিষেধাজ্ঞা আগামী 14 জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আপেল মাহমুদের রিপোর্ট। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় 1 জুলাই থেকে শুরু হয়েছে 7 দিনের সর্বাত্মক লকডাউন। 7 জুলাই বুধবার মধ্যরাতে তা শেষ হবার কথা। এই বিধিনিষেধ বাস্তবায়নে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মোতায়েন করা হয়েছে সামরিক বাহিনী। বিধিনিষেধ 4 দিন পার হলেও পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়নি, বরং আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত 8 দিনে করোনা ভাইরাসে 1000-এরও বেশি মানুষ মারা গেছে। এমন বাস্তবতায় চলমান বিধিনিষেধ আরও 1 সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। সোমবার এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপন অনুসারে সব সরকারি বেসরকারি অফিস, শপিং মল, দোকানপাট, গণপরিবহন, অভ্যন্তরীণ বিমান ছাড়াও যন্ত্রচালিত সব যানবাহন বন্ধ থাকবে। পর্যটন কেন্দ্র, জনসমাবেশ, রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠানও বন্ধ থাকবে। রেস্টুরেন্ট থেকে খাবার নেওয়া গেলেও ভেতরে বসে খাওয়া যাবে না। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে কাঁচা বাজার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনাবেচা করা যাবে। টিকা কার্ড দেখিয়ে টিকা নেওয়ার জন্য যাতায়াত করা যাবে। সপ্তাহে 4 দিন সকাল 10টা থেকে বেলা 1:30টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। তবে জরুরি সেবা ছাড়াও গার্মেন্টস সহ শিল্প কারখানা এবং পণ্যবাহী ট্রাক, লরি, কাভার্ড ভ্যান, কার্গো এবং সমুদ্র, বিমান, নৌ ও স্থলবন্দর এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। আগামী সপ্তাহ থেকে দেশের সব সিটি কর্পোরেশনে, মর্টানা ও উপজেলায় সিনোফার্মের টিকা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর টিকা নিতে নিবন্ধনের বয়স সীমা 40 থেকে কমিয়ে 35 বছর করা হবে। এছাড়া সুরক্ষা অ্যাপে নিবন্ধনের তালিকায় কৃষক, শ্রমিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 2-1 দিনের মধ্যে এই ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। চুক্তি অনুযায়ী ভারত থেকে টিকা না পাওয়ায় প্রায় 3 মাস দেশে বন্ধ ছিল করোনার গণটিকা কার্যক্রম। সম্প্রতি চীন ও কোভ্যাক্সের মাধ্যমে দেশে 45 লাখ ডোজ করোনা টিকা এসেছে। তাই আবারও গণটিকা কর্মসূচি শুরু করতে চায় স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, শিগগিরই শুরু হবে গণটিকাদান। টিকা দেওয়ার অগ্রাধিকার তালিকায় যুক্ত হবেন নতুন কয়েকটি শ্রেণী পেশার মানুষ। রেজিস্ট্রেশনটা আমাদের 40 পর্যন্ত ছিল, এটা 35 পর্যন্ত নামিয়ে আনার একটা সিদ্ধান্ত হয়েছে।
আর আগে যারা নিবন্ধন করেছেন তারা আগে টিকা পাবেন, এভাবেই আমরা ঠিক করেছি। আর এর মধ্যে যুক্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তারা পাচ্ছেন। আরও কিছু প্রফেশনাল লোকজন যাদের পাওয়ার দরকার, যাদের এসেনশিয়াল সার্ভিস, সেটা আছেন। এটা একটা ডিটেলস আপনারা হয়তো বিজ্ঞপ্তি কাল পরশুর মধ্যে পেয়ে যাবেন। বর্তমানে দেশে করোনার ডেল্টা বা ভারতীয় ভ্যারিয়েন্ট সবচেয়ে বেশি সংক্রমিত হচ্ছে। এতে আক্রান্ত হচ্ছে সব বয়সী মানুষ। আক্রান্তদের অর্ধেকই গ্রামীণ জনপদের। মোর দেন 50% পেশেন্ট হচ্ছে গিয়ে ফ্রম দ্য ভিলেজ। তাহলে গ্রামের লোকেরা এই বর্ষার মৌসুমে মনে করছেন যে এই সমস্ত জ্বর কাশি এটা বর্ষা মৌসুমের একটা রোগ, যার ফলে ওনারা হাসপাতালে আসছেন দেরিতে, যার জন্যই আমাদের এই মৃত্যুর হারটা অনেক বেশি। এজন্য সর্দি কাশি ও জ্বর দেখা দিলে সময় নষ্ট না করে করোনা পরীক্ষা করানোর আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। করোনা মহামারীর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেছেন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ও মহাসচিব নুরুল ইসলাম জিহাদি সহ 4 সদস্যের একটি দল। সোমবার রাত 8:30টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী ধানমন্ডির বাসায় 2 ঘণ্টার সাক্ষাৎ শেষে রাত 10:30টায় বের হন হেফাজত নেতারা। তবে বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলেননি কেউ। জানা গেছে, সম্প্রতি দেশের বিভিন্ন স্থান থেকে নাশকতার অভিযোগে গ্রেফতার হওয়া হেফাজত নেতাদের মুক্তি সহ কয়েকটি বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় দেখা করতে যান তারা। কোপা আমেরিকার খবর। পেরুকে 1-0 গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে ব্রাজিল। ম্যাচের একমাত্র গোলটি করেন কোয়ার্টার ফাইনালের নায়ক লুকাস পাকুয়েতা। ফাইনালে আর্জেন্টিনা অথবা কলম্বিয়ার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা। এসএম আশরাফের রিপোর্ট। দিন শেষে সব প্রশংসা গোলদাতার নামের পাশেই যায়, কিন্তু পেরুর বিপক্ষে গোলরক্ষক এডারসন সান্তানা এভাবে দেয়াল হয়ে না দাঁড়ালে হাসিটা হয়তো মিলিয়েই যেত ব্রাজিলের। 50 আর 61 মিনিটে দলকে রক্ষা করেন ম্যানচেস্টার সিটির এই গোলকিপার। রিও ডি জেনেইরোর নিলটন সান্তোসে প্রথমার্ধে প্রত্যাশিতভাবেই দাপট দেখিয়েছে গ্রুপ পর্বে একই প্রতিপক্ষকে 4-0 গোল উড়িয়ে দেয়া সেলেসাওরা। 13 মিনিটে ক্যাসিমিরোর বুলেট শট রুখে দেন পেরু গোলরক্ষক। 6 মিনিট পর ব্রাজিলের নিশ্চিত গোল ফিরিয়ে ত্রাতার ভূমিকায় আবারও আবির্ভূত হন পেদ্রো গ্যালেসে। নেইমারের পর রিচার্লিসনকেও হতাশ করেন তিনি, কিন্তু 35 মিনিটে নেইমার ম্যাজিকের কোনো জবাব খুঁজে পায়নি পেরুর রক্ষণদুর্গ। 3 ডিফেন্ডারকে বোকা বানিয়ে পাতে তুলে দেওয়া বলকে জালে পাঠান লিওর স্ট্রাইকার পাকুয়েতা। দ্বিতীয়ার্ধে লাতিন ফুটবলের ক্যারিশমা দেখানোর চেয়ে লিড ধরে রাখাতেই মনোযোগ দেয় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাতে হয়তো কিছুটা হতাশ হতে হয়েছে ফুটবল প্রেমীদের, কিন্তু দিন শেষে জয়টাই মুখ্য। তিতের দল তা মাথায় নিয়েই টানা দ্বিতীয়বার ফাইনালে। এসএম আশরাফ, এটিএন বাংলা। 2.5 মাস পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে অক্সিজেন আমদানি শুরু করেছে বাংলাদেশ। এ পর্যন্ত 190 মেট্রিক টন অক্সিজেন আমদানি করেছে লিন্ডা বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান। স্থলবন্দরের কর্মকর্তারা জানান, করোনার ভয়াবহ পরিস্থিতিতে ভারতে অক্সিজেন সংকট শুরু হওয়ায় গত 22 এপ্রিল থেকে বাংলাদেশে অক্সিজেন রপ্তানি বন্ধ করে দেয় ভারত। বর্তমানে সেখানে চাহিদা কমে যাওয়ায় আবার বাংলাদেশে অক্সিজেন রপ্তানিতে রাজি হয় দেশটি। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে ভোগাই নদীর প্রবল স্রোতে শেরপুরের নকলা উপজেলার উরফা ইউনিয়নের পিছলাকুড়ি তারাকান্দা পাড়া সহ বাঁধটি ভাঙনের মুখে পড়েছে। স্রোতের তোড়ে ওই সড়কের পিছলাকুড়ি অংশে 100 মিটার ইতিমধ্যেই বিধ্বস্ত হয়েছে। এতে নদী পাড়ের লোকজন আতঙ্কে রয়েছে। বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, তিস্তা ও ধরলার পানি বৃদ্ধিও অব্যাহত আছে। এতে অন্তত 50টি চর ও নদী অববাহিকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। এসব এলাকার পাট, ভুট্টা ও আউশ ধানের বীজতলা তলিয়ে গেছে। কুড়িগ্রামের 40 কিলোমিটার এলাকাব্যাপী প্রবাহিত তিস্তার পানি বাড়ার সাথে সাথে ভাঙনে বিপর্যস্ত হয়ে পড়েছে নদী পাড়ের মানুষ। এবারে আন্তর্জাতিক সংবাদ।
আফগানিস্তানে তালেবানদের সাথে দীর্ঘ সংঘর্ষে টিকতে না পেরে তাজিকিস্তানে পালিয়েছে 1000-এরও বেশি আফগান সেনা। সেখানে মার্কিন সেনাদের কার্যক্রম গুটিয়ে নেওয়ার চূড়ান্ত প্রক্রিয়া শুরুর মধ্যেই এই ঘটনা ঘটল। তাজিকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, জীবন বাঁচাতে সৈন্যরা সীমান্ত পেরিয়ে তাদের দেশে আশ্রয় নিয়েছে। মানবিক কারণে তাদের প্রবেশ করতে দেওয়া হয়েছে বলে জানিয়েছে তাজিকিস্তান কর্তৃপক্ষ। ঠাকুরগাঁওয়ে লকডাউনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের জন্য অর্ধেক দামে খাদ্য সামগ্রী সরবরাহ করছে স্বেচ্ছাসেবী সংগঠন হাসিমুখ। শহরের সমবায় মার্কেটের সামনে এই দোকান থেকে প্রতিদিন বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত বাজার মূল্যের চেয়ে 50% কম দামে চাল, ডাল, লবণ, আলু ও ডিম সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য সরবরাহ করা হচ্ছে। খাদ্য সামগ্রীর পাশাপাশি বিনামূল্যে ওষুধও বিতরণ করছে সংগঠনটি। উদ্যোক্তারা জানান, অসহায় মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে নিজস্ব অর্থায়নে এই আয়োজন করা হয়েছে। এবারে পার্টেক্স খেলার খবর। ইউরো চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও ইতালি। ওয়েম্বলিতে মঙ্গলবার রাত 1টায় শুরু হবে ম্যাচটি। প্রথম 2 ম্যাচ ড্র করে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় পড়েছিল স্পেন। তবে পরের 3 ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠে লুইস এনরিকের দল। সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের মুখোমুখি লড়াইয়েও এগিয়ে আছে স্পেন। 34 ম্যাচের 12টিতে জিতেছে স্প্যানিশরা। ইতালির জয় 9টিতে আর ড্র হয়েছে 13টি ম্যাচ। তবে ইউরোর এবারের আসরে শুরু থেকে বেশ দাপুটে ইতালি। টানা 5 ম্যাচ জিতে শেষ 4-এ জায়গা করে নিয়েছে রবার্তো মার্টিনেজের দল। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। করোনার ভয়াল ছোবল রাজশাহীতে, 1 মাসে 405 জনের মৃত্যু, হাসপাতাল বেড অক্সিজেনের মারাত্মক সংকট। বিধিনিষেধ ভেঙে রাজধানীতে বাড়ছে যানবাহন ও মানুষের চলাচল। লকডাউন বাড়ল 14 জুলাই পর্যন্ত। শহরে মডার্না, গ্রাম পর্যায়ে সিনোফার্মে টিকা দেওয়া হবে আগামী সপ্তাহ থেকে। বয়স সীমা 35 বছর। এবং পেরুকে 100 গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।